আপনারা তো অলরেডি অহিংসের বড় বড় পদে আছেন এবং 1,80,00,000 লোকের নেতা আপনারা নিজেরা দাবি করছেন। তাহলে আপনারা আমাদের সামনে আপনাদের ওই অহিংসের আন্দোলনটা আপনারা একটু জোরদার করেন, দৃশ্যমান করেন, সময় ওদিকে দেন। কারণ আপনারা তো ওখানে গরিব দুঃখী মানুষের জন্য বিনা সুদে ঋণ আইনে দিবেন। তা আপনাদের সাথে আমাদের একটা সুষ্ঠু প্রতিযোগিতা হোক। আপনারা 1,80,00,000 মানুষকে বিনা সুদে লোন দেওয়ার ব্যবস্থা করেন, আন্দোলন সংগ্রাম করেন। কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা নেতা মানুষ। ভাই আমরা গরিব মানুষ, ঢাকার থেকে শুরু করে বাংলাদেশে যে সকল একান্ত গরিব আছে কিছু মানুষ আমাদের আছে ভাই। আপনি তো বলেন যে আমগো নাকি 1500 মানুষ আপনি দিছেন বা আপনার মাধ্যমে আইছে। আমরা কি কখনো 1500 মানুষ দেখছি? কোনো প্রোগ্রাম করে কয়জন মানুষ পাইছেন সর্বোচ্চ? কয়জন পাইছেন জিজ্ঞেস করছি। কোন হ্যাঁ বলেন। আচ্ছা এই 400 লোক কি সব অহিংসের? তাইলে অহিংসের কয়জন লোক হইতে পারে ওখানে আইছিল? আচ্ছা এই যে 400-500 লোক কোনো এক সময় যদি থাইকা থাকে, আচ্ছা তাহলে কথা হলো যে ওই যে যত অনুষ্ঠানই হয়েছে সর্বোচ্চ কোন অনুষ্ঠানে এককভাবে অহিংসের সর্বোচ্চ কয়জন লোক দেখছিলেন চোখে? আপনারা তো অনেকে অহিংসের। তোরা তো এই সব লোকরে বলতে চায় যেগুলো সব অহিংসের লোক, তা আমরা বুঝবো কেমনে? এই জন্য আমরা বলতেছি ভাই আমরা আপনাদের 1500 লোক কোনোদিন পাই নাই, দেখি নাই। আপনি 1500 লোক করতে পাইলেন আমগানে? এক নম্বর আমরা যেটা পাইছি লক্ষ লক্ষ মানুষ আমাদের সমর্থন করে সেইটা পাইছি। সেটা হয়তো আপনারাও বলছেন, আমরাও বলছি, মানুষ আমাদেরকে ভালোবাসে, সমর্থন করে, সেটা নিয়ে আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো ভাই আপনারা কিন্তু অহিংস বলেন আর যাই বলেন, আপনাকে নেতাগো মাধ্যমে এই যে আপনার 33 জন 35 জন নেতা বলেন, কোন দিন কোন নেতা আপনার 10টা লোক লয়ে আইছিলেন? আমাদের ভিডিও করা আছে। নেতারা দয়া করে আপনারা বলবেন যে আপনারা এই যে কমিটির দাবি করতে চাইতেছেন, আপনি কোন নেতা 10টা লোক লইয়া কোন কোন প্রোগ্রামে উপস্থিত ছিলেন? দয়া করে আপনারা আমাদের সামনে প্রমাণটা দিয়ে। কথা ঠিক? আচ্ছা এখন আপনাদের সাথে আমাদের চ্যালেঞ্জ হলো আপনারা দয়া করে আমাদের সাথে লাগতে আসবেন না। আমরা আমাদের কাজ করি, আপনারা বড় নেতা, আপনারা মাঠে আপনারা কাজ করেন, অহিংসকে নিয়ে কাজ করেন। এত মুরগির মতো আপনারা 25 তারিখে ডেট রাখেন কেন? আগামী মাসের 25 তারিখে আপনারা অহিংস নিয়ে কী যেন একটা বিশাল কিছু করে ফেলবেন। তা আমার কথা হলো যে আপনারা দয়া করে আপনাদের ঘর সামাল দেন। আপনাদের তো ওই কমিটি নিয়ে বিতর্ক আছে আপনাদের। আপনি কে একলা যে বললেন যে ওই 25 তারিখে আপনারা দেশের একেবারে 1,80,00,000 লোকরে মাঠে নামায় ফেলাইবেন, সরকারের কাছ থেকে আদায় করে দিবেন দাবি নেয়ার? তা আপনি বাসার নামে একজন লোক আছে, আরও লোক আছে, তারা তো আবার আরেক কমিটি দাবি করে, জালাল বা চার বা আরও কেউ আছে, তা ওনারা তো দাবি করে। হ্যাঁ আমি তো চিনি না তো নামটা, আপনারা কেউ কেউ হয়তো জানেন, আপনারা একসময় অহিংস করছেন, কেউ কেউ এখানে উপস্থিত আছেন। তো আমার কথা হলো যে তাইলে আপনারা এই দ্বন্দ্ব রাইখা আপনারা আবার যেই 1,80,00,000 মানুষকে মাঠে নামাইতে চাইতেছেন, নামায়া আপনারা আসলে কি করতে চাইতেছেন? একবার আমরা আশ্বাস দিয়ে আনছি 25 নভেম্বরে, আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, স্বামী ছাড়া, সন্তান ছাড়া করছি। আবার এই মিথ্যা আশ্বাস দিয়ে আমরা কি আয়াম নাকি? কখনো আইতাম না। আচ্ছা তো এখন তো কিন্তু আমার কথা হলো যে অহিংসের আন্দোলনের নেতারা যে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, এগুলা করে তারা আলোচনায় আসতে চায় এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নিজেদের অবস্থান তুলে ধরে তারা বাজারে বিক্রি হইতে চায়। যেমন আমাদের বিষয়টাকে, তাদের সাথে তো আমাদের কোনো সম্পত্তির ওয়ারিশ না তারা। আমি কাকে কি সুবিধা দিব না দিব
আমার জন্মের পর থেকে তো আমি এই কাজগুলো করে আসছি গরিব দুঃখী মানুষের জন্য, লম্বা হিস্ট্রি আছে। আপনারা আমার বিরুদ্ধেও খোঁজেন, পক্ষেও খোঁজেন। রহিম সাহেব কী করছে বললে কিছু ভালো কাজও আসবে, কিছু খারাপ কাজ আসবে না? কিছু আসবে। ভাই জিয়া ভাই, আপনি ছোটবেলার থেকে কি ভালো কাজ করছেন, কি খারাপ কাজ করছেন, কয়টা কাজ করছেন, ইতিহাসটা সবার সামনে তুলে ধরে। কয়টা সফলতা আছে? আমি জিয়া ভাই বলছি না শুধু, অহিংসের নেতা বলতে যারা দাবিদার, যারা আমাদের কাজটাকে ক্ষতি করতেছেন প্রতি মুহূর্তে। 3 মাস শান্তিতে আমাকে থাকতে দেননি, 3 দিন ছাড়া। 3টা দিন খালি হয়তো গোপনে করছেন, আমারে বাতাস লাগতে দেন নাই, কিন্তু 3 দিন আমি প্রকাশ্যেই বলছি ভাই আমি একটু শান্তি অনুভব করুন, আর কেউ ডিস্টার্ব করে নাই। আমি আবার প্রতিদিনে যা ঘটে আপনাদেরকে কিন্তু বলে দিই, সামনাসামনি আমাকে সামনে বলে দিচ্ছি। কিন্তু এখন আপনাদেরকে বলতেছি যে আমাদের মূল্যবান সময়গুলা তারা এইভাবে নষ্ট করে। তারা একটা টপিকস বানায়, একটা ইস্যু বানায়, তারপর নষ্ট করে। আপনি কি জানেন 20 তারিখের সর্বশেষ প্রোগ্রামে প্রথমে কী করলো আমাকে? ফরহাদ গংরা আমাকে, আমি এখান থেকে গেলাম এত কিছু ঘটনার পরে, আমি এই যে এইটা বানায়া প্রধান উপদেষ্টার স্মারকলিপি বানায় আমার যেতে যেতে দেরি হয়েছে। কতটুকু দেরি হয়েছে? নর্মালি আমি 11টায় যাই, সেদিন মনে হয় গেছি 12টায় মনে হয়। 1 ঘন্টা লেটে পড়লাম। কেন পড়লাম? রাতের ঘটনা জানেন। তারপরে কাহিনি কী হলো, ওখানে গিয়ে দেখি আমি লোকজন নাই। আমাকে বলা হয়েছিল কত 700 লোক আয়া পড়ছে, 500 লোক আয়া পড়ছে। আমি গিয়ে যখন লোক পাই না, ওরা জানে যে আমি ফার্ম গেট পার হইলাম, ওরা জানে, প্রতি মুহূর্তে আমার টেলিফোনে মনিটরিং করতেছে। কোথায় এসেছেন? এই তো আমি ফার্ম গেট, এই তো আমি মিরপুর, এই প্রেস ক্লাবের কাছাকাছি। সেটাও জানি যে পুলিশ বক্সে কথা বলতেছি যে তোমরা আসো। তার মানে হলো যে আমি যে আমার মুভমেন্টটা ওদের কাছে রেকর্ড করা, মানে আমার সাথে কমিউনিকেট করা। তাহলে ওদের লোককে ডাকবো না যে রহিম ভাই আইতেছে, তোর তাড়াতাড়ি আয়, কোন জায়গায় কে আসোস, লোকে আসোস গর্তের মধ্যে আয়, এটাকে আমি শিখাই দেবো? আমি কি শিখাই দেবো? তাহলে এই সময় কি ওরা পায় নাই? আরে বাবা, মিথ্যাটা তো সুন্দর করে গুছায় কবি, সেইটাও তো তোরা পারস না, ধরা খাস। এখন আমি গিয়া লোক পাই না। পাইছি কজন? 70-80 জন হবে। এর মধ্যে আছে বেশিরভাগই এই যে চিনামুখ আমগো, হ্যাঁ গো। তাহলে সেদিনকে তো তোমরা ঢাকার বাইরের থেকে যে হাজার হাজার লোক আনতেছো তোমরা, কেউ বলছে 2000 লোক আইতেছে, জিয়া ভাই বলছে 2000-এর মতো লোক আসবে, আরেক ভাই বলছে আমাদের 5000 লোক আইতেছে। ভাই আপনার ফাঁকা বাস্তব মারলেনি। তারপরে কি হলো? তারপরে আমরা কি করলেন? আমরা লোক কই কেন? আমগো লোক সব এদিক ওদিক আছে। আমি যেগুলো এদিক ওদিক আছে হ্যাঁ আমগো লোক না, এটা কোনো আমগো লোকই না। এই কথা কয়ে সারতে পারলাম না, ফরহাদ আমার মারতে আসতেছে ঠেললে মানুষগুলোর সামনে, সবার সামনে। আর জিয়া ভাই তাল দিতেছে, জিয়া ভাই থামতে পারে নাই। জিয়া ভাই উল্টা তাল দেয়, আপনি ভেবে বলতে পারেন না, আপনি ভেবে বলতে পারেন না। হ্যাঁ, জিনিসগুলা তারা ওখানে আমাকে অপমান করলো। তারপরেও আমি আপনাদের সবার স্বার্থ, আন্দোলনের স্বার্থ দেখে আমি বললাম আমার যে কটা লোক আছে রেডি হন, আমি এখন যাব। আমি ওখান থেকে দাঁড়ায় পুলিশকে যা বলার আমার যে দায়িত্ব আমি সেটা পালন করছি, করে আমি মুভ করছি। মুভ করে পুলিশ আমাকে দ্বিতীয় দফায় বাধা দিল। বাধা দেওয়ার পরে পুলিশকে বললাম কথা বলেন, সাথে কথা হয়েছে এবং আমাদের যেতে হবে, কারণ না যেতে পারবেন। আমি যাবো, আপনি পারবেন না ঠেকাইতে। আজকে সব রেডি আছে। আমি আপনাদেরও বলছি যে আজকে সবাই নাম করা, আর কোনো আসতে পারবেন না। সামনে আছি, আমি মরবো, তারপরে আপনারা মরবেন। আপনারা সবাই শপথ করছিলেন বলতে গেলে। হ্যাঁ, আমাদের চেহারা দেখে পুলিশ আমাকে জানে, বুঝে, কারণ ওরা তো ট্রেনিং প্রাপ্ত লোক। ওরা জানে যে রহিম সাহেব যা বলে তা করে। এর আগে প্রোগ্রাম করছে, পুলিশ আমার কাছে কিছু সহযোগিতা চাইছে, বলছে যে দেখেন আমরা চাকরি করি, আমাদেরকে একটু করেন। আমি কিছু জায়গায় ছাড় দিছি আন্দোলনের, কিছু কিছু জায়গায় বলে আমি ছাড় দেব না। তুমি পুলিশকে তুমি আরো ব্যালেস্টার হোক কি, আর প্রধান উপদেষ্টা হোক। আমি গুম হয়েছি, আমি তো এক্সটেনশন লাইফ পাইছি। হাসিনা তো আমাকে গুম করছিল, তারপর তো আমার পাওয়ার কথা। আমার কত ভাই, কত মানুষ আর ফিরে আসে নাই, আমি তো ফিরে আসছি। তো এটা এক্সটেনশন লাইফ, এটা নিয়ে সক্কা পিটামু, এটাই স্বাভাবিক। তো এখন তারপরে কি হলো, আপনার ওখান থেকে মিছিল নিয়ে আমরা আসলাম কোথায়? শাহবাগ। আপনারা শাহবাগে আরেকটা গ্রুপ আপনারা আন্দোলন করতেছিলেন, এখানে এসে পুলিশের বাধা। তো পুলিশের বাধা নেতৃত্ব দেয়। হ্যাঁ, কথা বলতে কষ্ট লাগে না? কি করে না কেন? এরা পাশে থেকে যখন আমি কাম গুছাই ফেলাই তখন খেকে করে, তখন হ্যাঁ 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 করে। আরে ভাই, বিপদ যখন থাকে তখন কই থাকো? তখন কোন বিপদের সময় তো করে পাওয়া যায়? একটা মিছিল কমপ্লিট করে তোরা নিজেরা নিয়ে যা, রহিম সাহেব আপনি তো বসেন, তো অনেক কষ্ট করছেন,
একটু বসেন, আমরা এটা করে নিয়ে আসি। এরা তো হাসিনা ফেলা ফেলা আনহে শক্তিটা চাইতেছে। এরপরে কাহিনীটা কি হলো, ওখান থেকে পুলিশ একটা পর্যায়ে রাজি হলো যে ঠিক আছে আপনি 5 জন লোক দেন। আর না, 5 জন আমার হবে না, আমার অনেক নেতা কর্মী আছে, আমার 10টা লোক না দিলে আমি ছাড় দিতে পারবো না, 5টার না 10টা, 5টার না 10টা, এটা ঠিক করে পরে গিয়া এক পর্যায়ে পুলিশ কথাবার্তা করে যেভাবে পুলিশ রাজি হয়েছে 10 জন আপনারা যাবেন। এখন আমরা 10 জন, আমি কী করলাম, জিয়া ভাইকে বললাম, ওদেরকে বললাম এই আপনারা 10টা লোকের নাম দেন। আমি যাদেরকে বেশি একটু পছন্দ করি একটা লোকের নামও কিন্তু ওখানে রাখা হয় নাই, সব ওদের লোককে রাখা হয়েছে, ওদের লোককে রাখা হয়েছে। ওরা মন মতো করে ওদের লোকের নাম দিছে। হ্যাঁ, ওদের লোকের নাম রাখা হয়েছে। কেন? প্রধান উপদেষ্টার জায়গায় যাচ্ছি, হয়তো দেখা হয়েও যেতে পারে, প্রধান উপদেষ্টার সাথে হয়ে যেতে পারে, উনি অফিসে থাকলে মনে করতে আচ্ছা আর আসছে যখন আসুক। তারপরে কাহিনী কি হয়েছে, তারপরে দেখা গেল ওনারা আমার ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা তো স্মারকলিপি সই করলাম, কাগজ দিলাম, অনেক কিছু দিয়ে সুন্দর করে সাজায় টাজায় লিখছি। একটা প্রধান উপদেষ্টার কাছে কাগজ দিব, ওটা চকমকে থাকবে, সুন্দর থাকবে, ডিসেন্ট থাকবে। একটা পর্যায়ে আমি তো ওনাদের এখানে গিয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, রিপোর্ট করলাম, আমার সাথে কমিউনিকেশন হলো, ওরা বসে রয়েছে, বসে একসাথে বসে থাকো, এসি রুমে বসে রয়েছে, আমি কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে সব সেট টেট করলো, বললো যে ঠিক আছে। আমরা চাচ্ছিলাম যে একটা উপযুক্ত লোকের সাথে, আমরা দেরি করতেছিলাম, উপদেষ্টা ভিতরে একজন উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা হোক, আমরা নিজেরা গিয়া দিব, এটা নিয়ে আমরা বার্গেনিং করতেছিলাম। এই বার্গেনিং করার অবস্থার মধ্যে আমার কাছ থেকে কাগজটা নিল, হেলাল দিল, নিয়ে দেখতে পারে আমি কি কাগজ দিব না তার হাতে, তা ঝাড় করে দিয়েছি। পরে ও করছে কি হেলালে, আমি তো এদিকে কথা বলতেছি ব্যস্ত, হেলালে দিকে ওর মনের মাধুরী মিশাইয়া জিয়া ভাইদের সমর্থনে যারা গেছে, এই 9 জনের সমর্থনে, যেই যাক ওই 9 জনের সমর্থনে এরা বয়ে বয়ে সুন্দর লেখছে। এরা কেউ কিছু কইতেছে না, হেলাল কি করতেছে, কারো চোখ নাই, কারো দৃষ্টি নাই, স্মারকলিপি হাজার মানুষের, লক্ষ কোটি মানুষের স্বপ্ন, আর এরা হেলাল লিখতেছে, আর ওরা লিখতেছে কি করতেছে, এরা লিখতেছে। হঠাৎ করে আমার নজর পড়লো, আমি কথা বলার ফাঁকে, এই এটা কি হয়েছে, এটা কি করছেন আপনি? আমি সঙ্গে সঙ্গে খেপে গেছি। এটা তো কমসে কম দেখছেন বাকি 9 জন যারা ছিলেন, জিয়া ভাই তো দেখলো। জিয়া ভাই একটা কথা কইলো না, আমি যে প্রতিক্রিয়া বললাম, জিয়া ভাই একটাই খেলাল তুমি এটা কি করছো বলে নাই, ফরার একটা কথা বলে নাই, কিন্তু সব দোষ গিয়ে করলো কার কাছে? আরে ভাই হেলালের দোষ সব, হ্যাঁ হেলাল দোষ। তা আপনি এই যে কাগজটা করলো একটা ডিসেন্ট কাগজে, হ্যাঁ জিয়া ভাই তো ভালো বুঝে যে কোনো কাগজ এই ধরনের ক্ষেত্রে কি একটা কথা বলতে গেলে আমাকে বন্ধু জিয়া ভাই বলে ভাই আপনি শুয়ারের বাচ্চা গালিটা দিয়েন না। আমি কই জিয়া ভাই কী করবো, কারণ এই মানুষগুলোর দিকে যদি তাকাই, এই যে গরিব দুঃখী মানুষগুলোর দিকে তাকাই, আপনি দেখেন আমি কখন গালিটা দিই ওদেরকে, ঠিক 2 লাইন আগে পিছে যান, দেন 2 লাইন পিছে যান, দেন আমি কিন্তু খুব ভালো আছি। তখনও যখন এদের ব্যথা বেদনা কষ্টের কথাটা যখন আমার কাছে 2 লাইনের মধ্যে আয়া পড়ছে, ওদের শুয়ারের বাচ্চাকে ওদের সামনে যদি আমার কিছু থাকে, এক একটারে মনে করেন একটা মুরগি জবাই করি না, এইগুলো জবাই করতে পারবো আমি, এগুলো আমার সেই রকম আসে। কেন আমার রাগ হয়, কেন ক্ষোভ হয়, কেন? এটা 54 বছরের ক্ষোভ, এটা বাপ হারা মামা হারা মানুষের আত্মনাদ। যাদের শহীদ হয়েছে তারা বুঝবে এটার কষ্ট কি। আপনারা বাবা বলতে পারছেন, মামা বলতে পারছেন, লাভ দিয়ে কুলে উঠতে পারছেন, আমার টাকা ছিল, সম্পদ ছিল, আমি সেগুলো পাই নাই। এই সকল কুত্তার বাচ্চাদের জন্য পাই নাই। এই সকল কুত্তার বাচ্চাদেরকে ক্ষমতায় বসায় গেছে তারা পয়সা ক্ষমতায় বসে আমার গরিবের উপরে, আমার বাপের স্বপ্নের উপরে, শহীদদের স্বপ্নের উপরে ছুরি চালাচ্ছে, গুলি চালাচ্ছে, আর আমি ওদেরকে দোলাভাই ডাকবো? আবার বললাম এইগুলো কুত্তার বাচ্চা যারা ক্ষমতায় আছে সবগুলো। আমাকে ফাঁসিতে চড়াও, গ্রেপ্তার করো, আই ডোন্ট কেয়ার। আর যারা এই গরিব নিয়ে খেলতেছেন, আজকে কেন আমাকে বলতে হয় যে সকল রাজনৈতিক দলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে দাঁড় করাতে হয়? কেন? এটা আপনাদের ব্যর্থতা, আপনারা ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুশৃঙ্খল অবস্থা আনতে পারলেন না। ছাত্র জনতা, সাধারণ মানুষ, আমরা সবাই মেহনত করেছি,
আমরা আমাদের ভূমিকা রেখেছি, আমরা দেশটাকে স্বৈরাচারকে বিদায় করেছি, ফ্যাসিস্টকে বিদায় করেছি। আপনারা কোনো রাজনৈতিক দলের নেতার নেতৃত্বে বিদায় হয় নাই, এই কথাটা মনে রাখবেন। আপনাদের কর্মীরা আমাদের সাথে ছিল, লড়াইয়ের সাথে ছিল। আমাদেরকে দ্বিধা বিভক্ত বানাচ্ছেন, এনসিপিকে পচাচ্ছেন, লোভ লালসা ঢোকাচ্ছেন। আপনারা আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল ফর্মুলা চালু করেছেন। করেন ডিভাইড, করেন যত পারেন। বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে ডিভাইড করতে পারবেন না। আপনারা বিএনপি ভাঙতে পারবেন, আপনারা এনসিপিকে ধ্বংস করতে পারবেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে আপনারা ডিভাইড করতে পারবেন না। প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র বাংলাদেশে আনাচে কানাচে পড়ে আছে। এরকম 24-এর আন্দোলনে আনাচে কানাচে পড়েছিল প্রত্যেকটা মানুষ। তারা সবাই কিন্তু একসাথে এক জায়গায় সময় মতো এসে গেছে। তা আপনাদের ভোটের বাক্সে এক জায়গায় একসাথে ওই বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সমর্থিত এমপি, চেয়ারম্যান, মেম্বার, বাজারের সমিতি সব জায়গায় মানুষে ভোট দিবে। আমরা সেই ক্ষেত্রে কোনো দল বুঝি না। আমি দলের কর্মীদেরকে বলছি, জিয়াউর রহমানকে ফিরিয়ে দেন। আমাদের জিয়াউর রহমানের প্রতি আস্থা আছে। বেগম জিয়াকে সুস্থ করে ওনাকে কাজ করার মতো অবস্থায় যদি উনি ফিরে আসে, আমরা ওনাকে মানতে কোনো আপত্তি নেই। আমাদের কথা হলো এনসিপি আপাতত আমাদের দৃষ্টিতে বাজারে রাজনৈতিক কারণে এনসিপি বিতর্কিত হচ্ছে প্রতিদিন। এনসিপি আমাদের স্বপ্নের মধ্যে থাকে, আছে। গণ অধিকার পরিষদ আমাদের স্বপ্নের এবং আমাদের সাথে আছে, কিন্তু আমরা মনে করি ওনাদের কিছু ইন্টারনাল সংস্কার দরকার। সেটা আমরা পরে আলোচনা করা ঠিক করে নেব। আমরা আমাদের জায়গায় কাজ করি, তারা তাদের জায়গায় কাজ করুক। অন্যান্য দলগুলোকে আমরা বলবো আপনাদের প্রচুর সংস্কার করতে হবে, প্রচুর। আপনাদের সাথে আমাদের সম্পর্ক আকাশ আর পাতালের মতো পার্থক্য হয়ে গেছে। তাই আপনাদেরকে বলে রাখি, আমাদেরকে এই বস্তিবাসীদের 2 দফা দাবির আন্দোলনে যারা বাধা দিচ্ছে, যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তারা কোনো সাধারণ মানুষ না। তারা হচ্ছে সরকারের কিছু দালাল আছে, সরকারের ভিতরে কিছু আওয়ামী লীগের যারা আছে, তারা সরকারকে নষ্ট করার জন্য এই দালালগুলোকে ব্যবস্থা করে দিচ্ছে, লোভ লালসা দিচ্ছে। এই দালাল সম্পর্কে শিখতে গেলে, বুঝতে গেলে আবার পিনাকির কাছে যেতে হবে, ইলিয়াসের কাছে যেতে হবে। ইলিয়াস, পিনাকি, কারা কারা দালাল আছে তাদের নামটা মাঝে মধ্যে বলে। তো এরকম আমাদের মধ্যেও দালাল আছে। আমরা আপনাদেরকে পরিষ্কার বলি, আজকে তো আমরা যাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম তাদেরকে অনুরোধ করলাম, জনগণ এই 2-3 দিন 20 তারিখ 19 তারিখের ঘটনার পর্বে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে মানুষ, আমাদের যারা কর্মী, আমাদের যারা সমর্থক, তারা আপনাদের কর্মকাণ্ডে বিক্ষিপ্তভাবে প্রচণ্ডভাবে ক্ষেপে আছে। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে, আপনারাই বলেন আমি বয়োজ্যেষ্ঠ, আমি সিনিয়র মানুষ, আমি আপনাদেরও ভালো চাই। আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা 20 তারিখে এই যে 3টা প্রোগ্রাম করার পরে আপনারা আমার পারমিশন ছাড়াই, আমি কিন্তু এই 3টা রাজপথে হাইটা, সেই আপনারা বুঝেন, কিন্তু পুরা আন্দোলনটা কিন্তু আমি পায়ে হেঁটে, আমি কিন্তু 19 তারিখের ঘটনা বলছি, 20 তারিখের ঘটনা বলছি, প্রেস ক্লাব থেকে পুলিশের সাথে লড়াই করে পায়ে হেঁটে মিছিল নিয়ে আমি কিন্তু শাহবাগে এসে এখান থেকে আমি আবার এই কাজগুলো করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলাম। সেখানে গিয়ে আবার ওই নাটক করলো, আমার সাথে একই কাহিনী আবার ঘটাইলো। ঘটানোর পরে এখানেই শেষ না। আমি ওখান থেকে থাকার, আমার নিরাপত্তার জন্য আমি দেখলাম যে ঠিক না, এরা যখন এটা করতেছে, আমি ওখান থেকে কি করলাম, যেহেতু আমি একা ছিলাম, বাকি 9 জন তো ওদের লোক, আমি ওদের লোকই বলবো, তখনকার পর্যন্ত ওদের লোক। তো ওরা যেহেতু এটা প্রতিবাদ করেনি, ওরা ওই মুহূর্তে এটা বড় জোর, তারা আমাকে আর রাহার লেগে অগলগে চেষ্টা করছে, ভাই যায়েন না আসেন আসেন। এখন এরা কেউ আছে বেকিবের মতো সাহায্য করছে, বুঝে নেই, পরে বুঝছে। তো কথা হলো যে এটা দিয়ে ওরা বুঝাইছে, আমি বাসায় চলে আসলাম। ওরা শাহবাগে না গিয়ে ওরা কি করলো, জিয়া ভাইরা ওখানে পয়সা যা পারে কূটনীতি করে টেরা, উইদাউট মাই পারমিশন ওরা আমার এই বাড়ির সামনে দলবদ্ধ লইয়া, বহু লোকজন লইয়া এখানে আইছে, উইদাউট মাই পারমিশন। তখন বাজে বেলা মনে হয় 4:15 কি 4:15 বাজে। আচ্ছা, আপনারা যারা এই আমাদের অফিসের সাথে দীর্ঘদিন কাজ করছেন, এটা আমার অফিস কাম বাসা, এটার একটা সেফটি সিকিউরিটি সিস্টেম আছে, এটাতে কিছু কাজ করে মানুষজন, অফিস কাম বাসা যেহেতু। আপনারা জানেন যে আপনারা
আপনাদেরকে সেবা দেওয়া লাগে, রাত্রেও সেবা দেওয়া লাগতেছে, আমাদের জরুরি মোকাবেলা করার জন্য রাত্রিকালীন সময় সেবা দেওয়া লাগতেছে। অনেকে আহত হন, চিকিৎসা করার জন্য আপনাদের ব্যবস্থা নিতে হয়, কখনো জরুরি কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়, অনেক রকম সার্ভিস আমাদের দিতে হচ্ছে। কোনো নেতারা তো এটা দিচ্ছে না রে ভাই, দিচ্ছে আমাদের কোনো নেতারা সংগঠন আমাদের কাজ করে। তো এগুলো করতে করতে আমাদের হাতে যে দুই একজন মানুষ কাজ করে, এরা তো চাকরি করে, কেউ চাকরি করে, এই যে উজ্জ্বল চাকরি করে, ও কিন্তু আমাদের নেতা না, কর্মী না। এই যে বাবু চাকরি করে, নেতা না, কর্মী না, আপনাদেরকে ভালোবাসা একটু বাড়তি সময় দেয়। তা আপনারা কি করলেন? তো জিয়া ভাই যাওয়া উচিত ছিল কোথায়, এই লোকজন লইয়া শাহবাগের লোকগুলো বসে রয়েছে না। আমি তো যাই হোক যেমনি হোক আপনারা আমার এই 3টা ঘটনা ঘটেছেন, আমি আপনাদের লোকের নাই ওই আয় পড়ছি। আমি এসে কি করছি? আমি এসে কি করলাম? সারাদিন ক্লান্তির পর আমি কি করব? আমি তো নিশ্চয়ই আমি একটু, আমার বয়স বলেন, আমার অবস্থা বলেন, আমি তো গা গোসল ধুয়ে 2টা খাইয়া, আমি তো ওষুধপত্র খাইয়া আমি বিছনায় শুয়ে পড়ছি। এর ভিতরে আমি ফোন বন্ধ করি না, ফোনের মধ্যে রিয়া ভাই গোতাইতেছে, কয়েকবার রিং দিল, রিয়া ভাই ফোন করছে। এরা, আমার তো রাগ খুব ছিলই, তারপরে দেখেন আমি কিন্তু ফোনটা ধরছি। কি হলো, রিয়া ভাই আবার ফোন করলো কেন? ফোনটা কিন্তু আমি ধরছি। ভাই আমি তো আপনার গেটে আছি। আমার ভাই রাগ উঠে গেছে শুনলে, আপনি গেটে আছেন, কারো জিজ্ঞেস করেছেন? তখনও সে বলে আপনার এখানে আসতে গেলে জিজ্ঞেস করে আসতে হবে, আমাদের অলবৎ আসতে হবে। কোত্থেকে কথা উঠতেছে দেখেন, আমাকে আবার খেপাই দিল, আমি যে একটু রেস্টে থাকবো ওটাও খেপাইল। ওরা কি জানে না? ওরা জানে না যে এখানে উজ্জ্বল 5টার সময় আসে, এই এত কাম করার পরে উজ্জ্বল আপনাকে নেতা কর্মী বলেন, আপনাদেরকে ওনাদের নেতা মনে, ওনাগর নাকি লোক আপনারা, তাই এই ছাপাটা দেয় কাটা। তো উজ্জ্বল মানুষ না, ওর বউ পুলান নাই, ও তো সকাল থেকে সেবা টেবা দিয়ে আপনাকে বিদায় করে দিয়া ও তো এখান থেকে দুপুরবেলা 2টার সময় বের হয়ে যায়। 2টার সময় গিয়ে এই লোকটা 5টা আসে, 3টা ঘন্টার জন্য তার বাসায় যায়, খায়, বাসায় খায়, গোসল করে, ফ্রেশ হয়, এর মধ্যে আবার 5টার সময় চলে আসে। দরজার চাবি থাকে তাদের, নিরাপত্তার কারণে এক একজনের কাজ ভাগ করে দেওয়া আছে। এটা উনি জানেন না। উনি কেমন নেতা? আমাকে মারার জন্য গেল, যে তুমি হার্ট অ্যাটাক করে মারা গেলে সব রাস্তার সমাধান হয়ে যায়। এরপরে কাহিনী এখানে শেষ না, এখানে যদি শেষ হইতো তাও তো হইতো। 5টার পরে উজ্জ্বল আসলো, উজ্জ্বল 5টা না, সেদিনকে উজ্জ্বল একটু আগে আইছে, আর একটু আগে এসে দরজা খুলছে। এরা তো লোকজন, শত শত লোকজন জমা করতেছে। জিয়া ভাই কইল যে উনি আইতেছে, আমার সাথে কথা বলবে। তো উনি তো কয় নাই আমি শত শত লোক নিয়ে আইতেছি, উনি তো কয় নাই শত শত লোক নিয়ে আইতেছি। তারপরে যা ঘটনা করছে আপনাদের সামনেই তো ঘটলো। এখানে যেই লোকটা চিনি না, জানি না, এরকম লোক লয়ে এলো, শত শত লোক নিয়ে এলো। তাহলে এখন কি দাঁড়াইলো কথাটা? তাহলে এই যে জিয়া, আমি তো জিয়া শুনতেছে তো আমার কথা, এই যে জিয়া, এই যে ফরাদ, এই যে এরা তারপরে নাটকগুলো কি করলো এখানে? আমার এখানে এসে টেবিল থাপ পেলো, আমার এখানে যে সকল কথা বললো, এদের সাথে কি আমার কথা এগুলো হওয়ার কথা? হওয়ার কথা? এখন এরপরেও কিন্তু আমি কোনো মন্তব্য করতে যাই নাই, আমি শুধু বলছি যে ওদের সাথে কাজ করা যায় না। এরপরে যত আচরণ করছে সেইগুলো তো ওদের সাথে কাজ করা যায় না। ওরা যা বলতেছে, আমি তো এই আজকে মাত্র আমি কথাটা বলতেছি, এর মধ্যে আপনারা এই 2 দিন যাবৎ আপনারা নিজেরা কথা বলছেন। আপনারা তো, ওরা দাবি করে আপনারা নাকি সব ওদের লোক, তাহলে ভাই আপনারাই তো কথা কইতেছেন। আমি বুঝলাম যে এরা সব আপনার লোক। জিয়া ভাই, এরা পাশে তো আমরা থাকলাম, এরা দুর্নীতির কারণে এরা এখন থেকে কোনো কালসাপ রাখা যাবে না। এখন কত হলো যে আমাদের সম্পদ কালসাপের হিসাব করব, এটা আমরা দিব না। তাহলে কি দাঁড়াইলো? জিয়া ভাইয়ের দাবি অনুযায়ী আপনারা সবাই তাদের লোক, আমাদের লোকেরা। ভাই আপনাদের লোকের সমস্যা আপনারা সমাধান করেন, আমারে কেনই করেন? আমি আপনাদের কমিটি করবেন না সমিতি করবেন? আমার তো ভাই কমিটি হলো যুদ্ধ পরিচালনা করার কমিটি, লড়াই সংগ্রাম করার জন্য কমিটি দরকার। এখানে তো আমাদের কাজটা কিভাবে করবেন, কার নির্দেশে কোনটা হবে, সেই কমিটি দরকার। এখানে সম্পত্তি ভাগের কমিটি তো না, ওই কমিটি আমরা চাই না। তাহলে এখানে আপনি আহ্বায়ক সাহেব যিনি আছেন, আহ্বায়কের হুকুমে
আপনারা সবাই চলবেন। যুদ্ধ পরিকল্পনা আপনারা যদি থাকে মাথায় দিবেন, আহ্বায়ক সাহেব ফাইনাল অনুমোদন দিবেন, আপনারা কাম করবেন। এইভাবে কি করে না মানুষে? করে তো। তা আমরা তো এইভাবেই 3 মাস করলাম। আপনারা যদি বলেন যে না আপনারা করছেন, কোন লড়াইয়ের পরিকল্পনা আপনারা দিচ্ছেন, কোন লড়াইটা আপনারা করছেন নেতৃত্বে ডাইরেক্ট আপনারা করছেন, আমি আব্দুর রহিম ছাড়া একটা কোন লেখাটা লিখছেন যে লেখাতে আব্দুর রহিমকে লিখতে হয় নাই? আমি প্রকাশ্য বলতেছি, এটা আপনারা যারা দেখছেন বা দেখবেন বা শুনবেন বা হিসাব নেবেন। কারণ তারা দাবি করে সব লোক অহিংসের এখানে, আমি দাবি করি এখানে একজনও অহিংসের লোক নেই। না, অহিংসের কোনো লোককে আমি এখানে জায়গা দিইনি। আমি এখানে দিয়েছি আমার সংগঠনে যারা যোগদান করছেন তাদেরকে দিয়েছি। তারা কবে অহিংস করছে বা কবে করবে আই ডোন্ট কেয়ার, আমার তো সেটা কিছু না, সেটা আমার দেখার বিষয়, তার সাথে আমার সম্পর্ক নাই। তাহলে তারা কেন বারবার অহিংস ডাকে এখানে? এটা ডাকার অর্থ হলো সরকার অহিংসকে কিভাবে দেখে। সরকার অহিংসকে কিভাবে দেখে? পিটানির উপরে দেখে। আপনাকে পিটাইয়া সালবাকলা উড়াইয়া মামলা দিয়া সরকার কি করছে আপনাকে? আমি আপনাকে বলছি, মানে যারা শুনছেন, অহিংসের যদি কেউ শুনে থাকেন, আপনাদেরকে সাইজ করে বাইক পাঠাই দিছে। এখন প্রশ্নটা হলো যে আপনারা আর ঘুরে দাঁড়াইতে পারছেন কিনা, লাইসেন্স পাইছেন কিনা। আমগো বস্তিবাসীকে সরকারের সাথে আমাদের দাবি 2 দফা নিয়ে লড়াই হইতেছে, মারপিট হইতেছে, আবার আলোচনা টেবিলে বইতেছি, আবার আন্দোলন করতেছি, হরতাল ডাকতেছি, আবার ওরা গ্রেপ্তার করতেছে, আবার ওরা ছাইরা দিতেছে, আবার ওরা আমগো লোক আইলে তা করে গ্রেপ্তার করে, আবার রাত্রি ছেড়ে দেয়। তো সরকারের লগে আমগো চোর পুলিশ খেলা চলতেছে। কারণ সরকারের ভিতরে তো আমি আগেই বলছি কিছু আওয়ামী লীগের দালাল আছে, তারা সরকারকে বিভ্রান্ত করছে। এই সরকারটা হলো আমার সন্তান, আমার লড়াই করে এই সরকারকে জন্ম দিছি। এটা যখন ব্যর্থ হয় আমার কষ্ট লাগে। আমি তো এই সরকারকে ব্যর্থতে দেব না, আমি তো সুযোগ শত্রুকে দেব না। আমি সরকারকে ঠিক করব, এটা আমার কাজ, ঠিক হইতেই হবে। আমরা মারামারি করবো সরকারের সাথে, আবার আমরা ঠিক করব, কিন্তু আমরা দালাল বা ফেসিস্টের কাছে যাব না, ওদেরকে ফিরে আনবো না। কাজেই আমাদের দায়িত্ব বেশি। তাহলে এই মানুষগুলা 20 তারিখের যা ঘটনা ঘটাইলো, তারপরের যে ঘটনা সেগুলো তো আপনারা মানে জনাব ভাইজান, আমাদের জিয়া ভাইজান, ফরাত এবং আরও যারা আছেন নেতারা, তাদের কথা মতে তাদের লোকজনরা আপনারা কি শুরু করছেন? এই 2 দিন যাবৎ এই যে কথা শুরু করছেন, একজন আরেকজনের যা যা বলতেছেন, শত শত মানুষ, লাখো মানুষ শুনতেছেন না? তাহলে আপনাদের কমিটিটা কোনটা রে ভাই? আজ পর্যন্ত কোনোদিন আমার সাথে বসতে পারছেন? এই যে 3 মাসের মধ্যে, ভাই রহিম ভাই আপনার সাথে আমাদের কমিটির একটা বৈঠক করব, আপনি একটা টাইম দেন, চাইছেন কোনোদিন? আপনি 20 তারিখে সন্ত্রাসী কায়দায় আমার এখানে আইসা আক্রমণ করে টেবিল থাপড়া আপনি বলেন যে আজকে আমাদের কমিটির সাথে মিটিং বসতে হবে। ভাই আপনার কমিটির কেমনে মিটিং হইব? 3টা প্রোগ্রাম 20 তারিখে করলাম, রাত্রে আপনারা এই ঘটনাগুলো ঘটাইলেন আমাকে মারার জন্য। আমি সেদিন বলছি প্রকাশ্যে যে আপনারা আমাকে মারার জন্য, হত্যা করার জন্য আসছেন এখানে। তাহলে এখন কত দাঁড়াইলো? এরপরে আমি 2 দিন চুপ ছিলাম। আমার কাজ আমি করতেছি, আমি আগেও করছি কাজ, আগে কাজ করছি, আপনাকে জিজ্ঞাসা করছি যে ভাই এই কাজটা করতেছি কি বলেন, আমি জিজ্ঞাসা করছি। আমি এই 2 দিন ধরে আপনাকে কিছু জিজ্ঞাই না। আপনার ফোন করছেন, আমি ফোন ধরি না, আপনাদের ফোনও ধরবো না, আপনাদেরকে জিজ্ঞাসা করবো না। আপনারা অবাঞ্ছিত। আপনারা যেমন আপনাদের দলের 3 জনকে অবাঞ্ছিত ঘোষণা করছিলেন না আপনারা, জিয়া ভাই মনে নাই? করছেন তো, ভিডিও করে দিচ্ছেন না? হ্যাঁ, আপনি যদি 3 জনকে অবাঞ্ছিত করতে পারেন, আমি আব্দুর রহিম আহ্বায়ক, আমি আপনাদের সবাই যারা বিশেষ করে বিশ্বাসঘাতকতা করতেছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে অসুবিধা কোথায়? আপনি আপনার বক্তব্যের মধ্যে ভিডিওটা আমি শুনছি এক ফাঁকে, তা আপনি বলতেছেন যে আপনারা কাউকে বাদ দেন না। ভাই কতটুকু মিথ্যা কথা বলছেন ভাই, চিন্তা করেন। আপনি তো 3 জনের বাদ দিয়ে দিচ্ছেন ভাই, হরতাল করছে দেখে। এখান থেকে যায় 20 তারিখে সেদিনও বলছি বাদ দিছি, ওই 3 জন বাইরে থাকবে, আমরা অনুমতি দিলে ঢুকতে পারবে, তোরা কে অনুমতি দেওয়া? তাহলে কথা কি দাঁড়াইলো? তাহলে এই যে লেটেস্ট জিয়া ভাই যে একটা মিথ্যা কথা বললো, এই যে জিয়া ভাই যে মিথ্যা কথাটা বললো যে এরা নাকি সবাই নিয়ে কাম করে, আমরা তো সবাইকে নিয়ে কাজ করি, আমরা তো ভাই কাউকে বাদ দিই না, মিলেমিশে কাজ করি। ভাই আপনারা ওই 3 জনকে বাদ দিলেন কিভাবে?
আমার কেন জানা এটা দরকার? জব করতে লইয়া। আপনাকে লোক আপনারা বাদ কে আরো কিছু দেন গা, আপনাকে লোক জবাই করেন গা, মুরগি বানান গা, খান গা, আমার কি? যেমন 1,80,00,000 লোকের মুরগি বানাইতেছেন, খান গা, এরা মুরগি হলে আপনি খাবেন, আমার তো কিছু করার নেই। জবটা দেন লাগবো। হ্যাঁ, আমরা তিনজনের তাহলে কাজ দিলাম, আপনারা নেই। আপনাদের বেচ্চা খাইতেছে, আপনারা ভালো লাগে, আপনাকে ভালো লাগলে শুনেন গা। তবে ধন্যবাদ আপনাদের, 2 দিন যাবত আপনারা যে সকল কথাবার্তা আওয়াজ তুলছেন, আমার মনে হয় যে এটা ওই 1,80,00,000 লোক জানে না, জানাতে হবে। জানেন না। তো কাজেই আমি আজকে এখানে জিয়া ভাইরা আসার জন্য যে চিন্তা ভাবনা মাথায় ছিল সেটা বাদ দিলাম। এই কারণে আমি হয়তো দিতাম সুযোগ, এই 2 দিনে আপনাদের যা কর্মকাণ্ড যা কিছু হয়েছে, এটা কোনোভাবেই জিয়া ভাইদের সাথে আমাদের এলাকায় না, শুধু আমাদের থেকে কমসে কম আধা মাইল দূরে ওনাদের থাকা উচিত। কারণ কখন কে আপনাদের উপরে ক্ষিপ্ত হইয়া কি করে না করে, এই দায়িত্ব তো আমি নিব না ভাই, এই দায়িত্ব আমি নিব না। সব লোক আপনার লোক আপনাকে গালি দিচ্ছে, আপনার লোক আপনাদেরকে খুঁজছে, এখন মারামারি হইতে পারে, ফাটাফাটি হইতে পারে, আপনাকে রহিম ভাই করাইছে, আমি ভাই আপনাদের লোকের দায়িত্ব নেব না। আমার লোক হলো যেই লোক বস্তিবাসীদের 2 দফা দাবি নিয়ে যারা কাজ করতেছে, যারা অহিংসের লোক না, নিজেকে যারা অহিংসের লোক না বলবে, আমরা অহিংসের লোক না, তারাই আমার লোক ভাই। না আমি চিনবো কেমনে, আমি দায়িত্ব কেমনে নেবো? কারণ আমি ওয়াদা করছি, কি ওয়াদা করছি, এই সংগ্রাম করতে গিয়ে যদি কোনো ভাই আহত হয়, কোনো ভাই যদি জেলে যায়, এই দায়িত্ব আমার, বলছি না? তা এখন আপনারা লুটের মাল পাওয়ার জন্য দলাদলি করে, মারামারি করে আপনারা জেলে যাবেন, আর এই টাকা আমি দেবো? না, হাসপাতালে যাবেন মারামারি করে, এই টাকা আমি দেবো? না। আমি ভাই এই জন্য বলে দিছি, যারা যারা ঘোষণা দিবেন, একেবারে ভিডিওতে ঘোষণা দেবেন, আমি অহিংসের লোক না, আমি সংগ্রাম পরিষদের লোক, আমি রহিম ভাইয়ের লোক, আমি আহ্বায়ক সাহেবের লোক। পরিষ্কার বাংলায় থাকতে হবে। এই বাংলায় থাকলেই কেবলমাত্র আপনারা প্র্যাকটিক্যাল লড়াইয়ে থাকলে, তাইলেই আপনারা ওই সুযোগ সুবিধাগুলো পাবেন যেগুলো চুক্তিপত্রে বলা আছে, চুক্তিপত্রের বাইরেও বলা আছে, চুক্তিপত্রের বাইরেও কিছু ওয়াদা বলা আছে। কাজেই আজকের থেকে ওই দাবিগুলো এরা করতে পারবে না, যে আমি রহিম ভাইয়ের লোক ছিলাম বা আছি, আমি হাসপাতালে ভর্তি হয়ে গেছি, আমার মাইরা আমার পাড়ায় দিয়েছে প্যাকেট করে, এই টাকা খরচ তো রহিম ভাইকে দিতে হবে ক্ষতিপূরণ। না ভাই, ঠিক না, আপনি তো আমার লোক না, নয় কারণ না। আপনার ওই দায়িত্ব আমার না। তো এখন থেকে আমি সব পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সারা দেশে আমরা দিতে চাইলে আমরা দিতে দিব না। অহিংসার কোয়ালে হাসি। আচ্ছা, আপনাদের প্রতিক্রিয়া বলেন না, আমি তো আপনারা বলেন কি বলতে চান। ছোট ছোট কথা, ছোট ছোট। আমাদের মাঠের যে কর্মী আন্দোলনকারী কোনো কমিটি লাগবে না, আর কোনো নেতার দরকার নাই। আমাদের সব সিদ্ধান্ত আমাদের স্যার রহিমসাব করবে, আমরা কোনো কমিটি চাই কোনো না। মানে মাঠে কর্মীর দরকার নাই আজকের পর থেকে। আপনারা কথা বলেন, আমি 5 মিনিট কথা বলেন, আমি তারপর শেষ। তাড়াতাড়ি, আমি অন্য কথা বলে চলে যাবো। জিয়া ভাই, ফরাদ ভাই, হেলাল ভাই যদি এই কমিটি নিয়ে এখানে আসতে চায়, আপনি বসলো, আমরা গেটের থেকে ঢুকতে দিব না। আমরা চাই না ওই কমিটি, ওই লোক দেখতে চাই না আমরা অফিসে। বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য হইছে, আমি এখানে আসছিলাম আমাদের স্বার্থের জন্য। হ্যাঁ, এখন আমাদের স্বার্থ অন্যজনে ভাগ করে নেবে, এটা আমরা চাই না। অন্যজনে ভাগ করাটা এটা আমরা দেব না। আপনারা কি একমত? সবাই একমত থাকলে আমরা সবাই একসাথে থাকবো, একজোট হয়ে থাকবো, কাউকে আমাদের মধ্যে ভাগাভাগি করতে দেব না। কারো কোনো আপত্তি আছে? আমার কোনো কমিটির দরকার নেই, আমি কমিটির মধ্যে নাইও, এবং আপনারাও এটার মধ্যে নামত দিবেন আমার পক্ষ থেকে, বললাম আর কি।
আপনার কথা তো সবই হইতেছে, আপনি ছোট ছোট করে কথা বলেন, মেইন কথা বলেন, ছোট ছোট করে যদি বলেন, না না বললেও মুখ বন্ধ রাখেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। এই, শুনেন, কথা বলেন। আমরা মালিকানা কাজ করতেছি, আমরা মালিকই যথেষ্ট। আমরা কমিটিতে কি কি করব আর কমিটির কাছে কেমনে যাইব? আসসালামু আলাইকুম। অহিংসা কোয়ালে হাসুন দিলাম, 5 বছর ভরা ক্ষতি হুরানি কইরা ভিক্ষের তলি বানায়া জেলে বুগায়া রাজিয়া হলায় রয়েছে রে ত্রিপুরা জেলার। এডি কি মনে নাই? এডি মনে হয় না? কেউ খবর দিল না, কেউ দেখলো না। ওখান এখানে আইসি, ওখান কমিটি হেই সেই জোর করে টেহা আদায় করবো। এই আমরা কি কইছি কিনু নেতারে যে জোর করে টেহা আদায় করে রহিম সাহেবের কাছ থেকে লয়ে যাও? কইছি যা করি আমরা করবাম, আমরা কিনু নেতার প্রয়োজন নাই। জেলে নিবা আমরা নেও, অসুবিধা নাই। ও অহিংসা তো জেলে নিছে, ওটা তোমরাও নেও। আল্লাহর হস্তে অহিংসা লাগতো না। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যটা একটু বড় হবে। আমি 1 সপ্তাহ আগে আমি সবাইকে বলছিলাম, আমাদের যারা নাকি আগে ছিল কমিটি, তাদেরকে বলছিলাম আপনারা সবাই মিলে একটা কমিটি গঠন করেন, কমিটির কাগজ আনিয়ে জমা দেন, রহিম ভাইয়ের সাথে বসেন, রহিম ভাইয়ের সাথে মিটিং করেন। আমার কথাটা কেউ রাখেন নাই। রহিম ভাই আমার সাথে শুধু অফার দিছে, আপনি ম্যাডাম বলেন শুধু কমিটি করার জন্য, কমিটি আমার সাথে বসার জন্য, কমিটি লোক নিয়ে। আমার কথাটা কেউ রাখেন নাই, তাতে আমার মনে মেরে ইডি কষ্ট। কিন্তু 20 তারিখের ঘটনার পরে থেকে আমি নিজে প্রশ্ন করে দেখতেছি আমি সম্পূর্ণভাবে ভুল করতেছি কমিটির মধ্যে মত দিয়া। এখন আমার আর দাম নাই। এখন আপনারা বলেন আমি কি অন্যায় করছি আপনাদের কাছে সমর্থন দিয়া। আর আমি এখন চাই যারা নাকি আমাদের বস্তিবাসী পুনর্বাসনের মতে আছেন, তারা আমাদের পক্ষে আসে পড়েন, তারা আমাদের সাথে লড়াই করেন, তারা আমাদের সাথে যুদ্ধ করেন। এটা উদ্ধার হোক, আমাদের দেশবাসী সবাই শান্তি হোক, জনগণের শান্তি হোক। রহিম ভাইয়ের কাছ থেকে যেন টাকা নিয়ে সবাইকে আমরা খুশি করতে পারি, এটি আমি কামনা করি। আমার কমিটি দরকার নাই। আসসালামু আলাইকুম। আমি কাজ করতেছি অনেক দিন যাবত এই জায়গায়, কিন্তু আমি কমিটির দ্বারা কোনো উপকারিতা হইনি। কিন্তু আমি নিজে মানি না। এখন মনে করেন এই কমিটি যেহেতু লুট করে সব নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এগুলা যখন আমরা টের পাইছি, এখন আমাদের আরো কমিটির দরকার নেই। আমরা কমিটি ছাড়া আমরা কাজ করতে চাই। আমাদের টাকা দিলে আব্দুর রহিম সাহেব দিব, আর কমিটির লোক তার বাপদাদার সম্পত্তি বিক্রি করে আইনে আমাদেরকে 1 টাকা দিবে না বা আমাদের পাশে দাঁড়াবে না। ওনারা চাইতেছে আমাদের মাথা বিক্রি করে আমাদের টাকা ওরা লুট করে খাবে, কিন্তু আমরা চাই না, এইসব করতে দিব না। আমাদের চোখের সামনে ধরা পড়ছে, আমরা এটা প্রতিবাদ জানাই। আপনারাও আমাদের পাশে থাকবেন। আচ্ছা, সবার সাথে কথা বলা হয়। কোন কমিটি? আগের কমিটি কিছু কিছু কমিটি ভুল, কারণ যে যারা শোনেন, যারা আসে নাই, আমার কথা যে যারা পরিশ্রম করছে, আমি যদি না আসে আমিও বাদ থাকবো। যারা উদ্যোগ দিয়েছে, যারা পরিশ্রম করছে, তাদের মাধ্যমে এই কমিটি হবে। যে আসে, অনেকগুলো আসে না, কিন্তু এইগুলা লাস্টে ফলাইছে। ঠিক আছে, আর আমি তো যা করি ঠিক কথাই কই। কমিটি যদি সঠিকভাবে করে, আমরা সবাই একমতভাবে কাজ করবো এবং সবাই যদি রাজি থাকে, এইভাবে কমিটি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই যে ডিসিশন থাকবো, ওই ডিসিশন আমি থাকবো। আর সার দিকে থাকবে, তার সাথে সাথে আমরা থাকবো। এবং আমরা কোনো ষড়যন্ত্র, কেউ যদি টাকা কোনো দান্দা খায় কোনো জায়গার থেকে, যদি কেউ করে লগে লগে পরিষ্কার শেষ। আমি যদি করি, আমি পরিষ্কার হবো। কোন দান্দা মেয়ে খাওয়া চলবে না এখানে। ঠিক আছে, খোদা হাফেজ। কথা বলো। এদিকে কাজ দিবা যাও।
আরে শুরু করেন না। যেতে পারেন তাড়াতাড়ি কথা বলেন, কাজ করে অন্য এই একবার বলছে তো, এই বলছে না। আমার বলা শেষ তো, বলেন। আসসালামু আলাইকুম। আমরা কোনো কমিটি মানি না, আমরা কোনো কমিটি চাই না। এই কয়েকটা স্বৈরাচার আমরা ভিতরে ঢুকছি, ঢুকিয়া কমিটি করতেছে। রহিম ভাইয়ের টেনতে আত্মসাৎ করিয়া টাকা দিয়ে নিত, নিয়ে আমরা তো দিতই না, তারা বিদেশে পাচার করিয়া দিব টাকাটি। এরকম কমিটি আমরা চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকদিন প্রেস ক্লাব ছিলাম, কিন্তু যারা কমিটির মাঝে নাম দিছে এরা কাউরে আমরা পাই নাই। আমরা অনেক কষ্ট করছি, মেঘ বৃষ্টি আমাদের উপর দিয়ে গেছে। আমরা মেয়ে লোকেরে কিন্তু আমরা আরবু দিয়ে দিছি, কিন্তু কমিটির লোকেরা পাই নাই। যারা কমিটি, এমন কমিটির দরকার নাই যে কমিটি আমরা যারা কাজ করি এরা সহযোগিতা করে না, এরকম কমিটির দরকার নাই। আমার কমিটির মধ্যে আমার নাম রাখছি, পরে স্বৈরাচাররা দেখছে যে আমি 4টা সন্তান, ছেলে সন্তান লই আইছি এনো, 3 মাস যাবত আমি এনো মেঘে বীজ দাসি, রইতে ফুটতাছি। ওহন আমার কমিটিতে বাদ দিছি, এর লাগে তারারে ওহন আমরা কমিটিতে বাদ দিছি, বহিষ্কার করছি। আসসালামু আলাইকুম। বিগত এই 3 মাস থেকে যে প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করতেছিলাম সবাই মিলে, আমার সবাই যারা অবস্থান করতেছিল তাদের তো যে কষ্টের অভিভাবক, মশা কামড় হতে শুরু করে খোলা আকাশে থাকা, বিভিন্ন ধরনের সমস্যা, অত কষ্ট করছি। কিন্তু কোনো কমিটির লোক যারা কমিটি বলে দাবি করে তারা তো কোনো দিন এই সব সমস্যার সমাধান করতে আসে নাই। প্লাস শহীদ পুনর্বাসন অথবা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে যে কমিটি, যে সংগ্রাম পরিষদ ছিল, সেই সংগ্রাম পরিষদে তারা বর্তমানে আমরা বিবেচনা করে দেখতেছি, বিভিন্ন ধরনের সব কিছু খবর নিয়ে দেখতেছি, বাস্তব চাক্ষুষ প্রমাণ অনুপাতে সেটা প্রমাণ হচ্ছে যে এই আমাদের কমিটি নিয়ে, কমিটির কথা বলে আমাদেরকে বিক্রি করে অনেক জায়গায় অনেকভাবে তারা প্রতারণা এবং বিভিন্ন ধরনের জাল জুয়াতি করে, হ্যাঁ, এই ক্ষতিপূরণ মানে এই যে আমাদের প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা নস্যাৎ করার জন্য, বিভিন্ন ক্ষতিপূরণ মানে বিপদে ফেলার জন্য তারা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। এটা থেকে বিরত থাকার জন্য আমার যত ভাই বোনরা আছে বা অন্যান্য যারা আছে তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই সতর্ক থাকুন এবং এইসব চক্র থেকে আপনারা পরিহার করুন এবং পরিত্রাণ পান। আমরা বিশেষ করে আমাদের যে আহ্বায়ক বর্তমানে আছে রহিম সাহেব, এই রহিম সাহেবের অনুসরণ করে, এই রহিম সাহেবের প্রোগ্রাম করে, ওনার মাধ্যমে, ওনার পরামর্শে যেটা আমরা বাস্তবায়ন আমরা দেখতে চাই এবং এটার পরিপূর্ণে আপনারা সহযোগিতা করেন এবং হাত বাড়ান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার, আমি আমার ভাইকে নমস্কার জানাই। বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ পরিষদ, আমি সবার সাথে একমত, আমার আর বলার কিছু নাই। আমরা বর্তমানে যে যুদ্ধে আছি, এই যুদ্ধেই থাকবো। নমস্কার সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যেহেতু একটা কাজে আমরা নিয়োজিত আছি, আমাদের একটা সংগঠন, এই সংগঠনে একটা কমিটি লাগে, কিন্তু এই যে একটা কমিটি করছে 31 জন দিয়া, কোনোদিনও 8-10 জনের উপরে আমরা 3 মাস গত হয়ে যাইছে, আমরা পাইছি না, লোক পাইছি না। তাইলে এইসব কমিটিতে আমাদের দরকার কি? আমাদের কোনো প্রয়োজনই নেই এইসব কমিটিতে। যেহেতু আমরা পাশে থাকবে না বা কোনো কাজে লিপ্ত হবে না, তাইলে এইসব কমিটি আমাদের কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। আমরা এই যে বিগত 3 মাস যাবৎ বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদে কাজ করতেছি, প্রেস ক্লাবে অবস্থানরত অবস্থায় ছিলাম। কিন্তু আমাদের এই অবস্থানরত থাকা অবস্থায় আমরা কমিটিদের কোনো সহযোগিতা পাই নাই। কমিটিদের আমাদের কোনো কিছু যে দেখবে, আমাদের
সহযোগিতা করবে, এরকম জন্য কোনো সহযোগিতা কমিটিদের পাই নাই। কিন্তু আমাদের কমিটি হয়েছে ঠিকই, আমাদের কমিটি হয়েছিল স্বৈরাচারী। এই স্বৈরাচারী কমিটিরা আমাদেরকে নানানভাবে বিভ্রান্ত করছে বা আমাকে নানানভাবে বিভ্রান্ত করছে। আমার দোষ হইল একটা, ওরা কমিটি করলো, আমি বলছিলাম যে আপনারা যে কমিটিটা করলেন, আমরা যারা এখানে শ্রম দিছি আমাদের কারো নাম তো প্রাধান্যভাবে মূল্যায়ন দেয় নাই। আপনারা যাদেরকে নাম দিয়েছেন প্রথম অবস্থায় তারা তো এই কর্মসূচিতে নাই, তারা তো এই কর্মসূচিতে আসেও না। তারা কারা তাদেরকে তো চিনি না, আমরা তো চিনি না। যেহেতু আমরা কর্মসূচিতে আছি, সর্বক্ষণ কর্মরত অবস্থায় আছি, কিন্তু এদেরকে তো দেখি না, এরা তো আসে না। এরা কারা? আমি যে সব সময় এই কর্মসূচিতে আছি, তাহলে আমার নামটা 10 নাম্বারও, আর আমার নামের আগে যে আরো 5 জন লোকের নাম, আমার রহিমা আফা, নাসরিন আফা, এরা বাদে, এরা তো থাকবেই আগে। আমি কখনো বলি না যে এদের আগে আমার নাম দেন। আমি বলছিলাম যে নাসরিন আফা, রহিমা আফা, ওদের সাথে আমার নামটা দেন। জিয়া স্যারের আমি এই কথাটা বলছিলাম। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে নানান রকমের ওরা হোটেলে যাইয়া বলছে আমার কি যোগ্য আছে কমিটি হওয়ার, এগুলার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আমি যে অবস্থানরত অবস্থা সারাক্ষণ থাকছি কর্মসূচিতে, অনেক দায়িত্ব পালন করছি। আমি সঠিকভাবে যে একটা সঠিকভাবে যে লিস্টটি আমি করেছি, এটি সম্পূর্ণ প্রমাণপত্র আছে। এছাড়া আমি তো এগুলো একটা দায়িত্ব পালন করছি। আমি রাত 12টার সময় ঘুম থেকে উঠতে আমি ওদের লিস্টিগুলা করছি, সবাই যাতে খাবারের টাকাটা ঠিক মতো পায়, এর জন্য আমি কিছু কাজও করেছি কর্মসূচিতে। কিন্তু কমিটিরা কারা কোন কাজটা করেছে? ওরা যে কমিটি আমার নামটা যে দিতে চাইলো না, তাহলে ওরা কমিটিরা কোন কাজটা দায়িত্বভাবে বা সৎভাবে করছে, এই একটা প্রমাণ কমিটিরা দেখাক এই কাজটা আমরা সৎভাবে করছি। জিয়া স্যার যে কমিটিটা করছে এটাও তো ভুল কমিটি করছে। জিয়া স্যার কয়জন লোক একসাথে লইয়া কমিটি করছে? আমরা যে 31 জন যে কমিটি দিছে, ডাইকে লইয়া কি 31 জন একত্র করে পরে কমিটি দিছিল? এটা প্রমাণ দিতে পারবো জিয়া স্যারে যে আমি আপনাদেরকে 31 জন লইয়া বসছি, বৈশা পরে আপনাদের নামগুলো আমরা কমিটির লিস্টে তুলছি? এ প্রমাণ তো দিতে পারবো না। আমরা 3-4 জন লোক বসা ছিলাম, ওইখানে যাইয়া জিয়া স্যারের কমিটির লিস্টে একটা লই যাইয়া প্রথম অবস্থায় রেজাউল, রবিউল এদের নাম কাটটা দিল। দেখলাম আমি, আমার নিজ চোখে যা দেখা, নামগুলো কাটছে না, কাটটা দিল। কাটটা দিয়া আবার ওই মুহূর্তে ওই বসটাতে জিয়া স্যারের সেই নামগুলো আবার প্রথম অবস্থায় লিখলো। লেখা সারলে পরে আমি বললাম যেগুলা জিয়া স্যারের নামগুলো কাটটা দিল, আবার এই নামগুলো উঠাইতেছে। নাসরিনটা বললাম, নাসরিন বললো এটা অহিংসির কমিটি, আমার বললো। এক পর্যায়ে দেখা গেছে যে স্বাক্ষর নিবে, এখন নাম লেখা শেষ, স্বাক্ষর নিবে। আমরা স্বাক্ষর দিতে চাইলাম না, রহিমা আফা আমি স্বাক্ষর দিতে চাইলাম না, আমরা চুপ মেরে বসে রইলাম। ওরা আমগুর দুইলা দেখাইলো যে এরা এটা মান্য নেয় নাই, এরা স্বাক্ষর দিতেছে না। আমাদের জন্য মন খুশি করার জন্য ওরা কলা কিনে লইলো খাবার লেগা, আমরা সেই কলাটাও হাতে নেই নাই। এক পর্যায়ে এরকম যুগ পর্বক আমাদের কাছে হেলাল স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়ার পরে আমি কাগজটা চাইলাম, আমার দেখতে দিল না। কাগজটা নিয়ে জিয়া স্যার টোনার মধ্যে রাইখা দিল। আমি জিয়া স্যার ওইখানে ছিল, আমি এখানে ছিলাম। আমি এখান থেকে টানা দিয়ে আমি একটা পিক তুলে নিয়েছি আমার মোবাইল দিয়া। পিক তুলে না দেখি বস্তিবাসীর কমিটি। ওরা আমি নাসরিন আফারে বললাম কি করলেন, আমার এখানে স্বাক্ষর দিলেন, বললেন যে অহিংসার কমিটি, এখন তো দেখেন যে বস্তিবাসীর কমিটি। এর তো আমাদের শুরু হয়ে গেল দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। আমরা কিছু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করা অবস্থায় ফরাদ ভাইও তখন কিছু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করছে, বলাই কিছু একদম মার দৌড় আকারের মতো হয়েছে, এগুলো মান্য নিছে না। তারপরে এটা কিভাবে ওরা জিয়া স্যার এগুলাদেরকে এই করে আর কি একটা ফেসিস একটা কমিটি গঠন করে হালছে, এটা আমি তখন থেকে মানতে রাজি না। তখনই আমি স্যারের বলছি যে স্যার আমি আর ওদের কমিটিতে নাই, আমি আপনার কাজ করব। আমি যতদিন আপনার এই কর্মসূচি আছে ততদিন আপনার এই কর্মসূচিতে আমি অবস্থানরত অবস্থায় থাকবো এবং কাজ করব। শেষ বিদায় আপনি আমাকে দিবেন, আমাদের সময় কর্মসূচিতে চলে যাইতে হইব, তখন আপনি আমাদেরকে বিদায় দিবেন। এতটুকুই আমার কথা ছিল। এখন কমিটি তো আর হবেই না, আমরা কমিটি চাই না। আমি আগে থেকে কমিটি থেকে বাদ। এরা বলে আবার আমাদেরকে 3 জনরে বহিষ্কার করছে কমিটি থেকে। এতে আমাদের দুঃখ নাই, কখনো কারোর সাথে দুঃখ প্রকাশ করি নাই যে আমাদেরকে বাদ দিছে কেন, কারোর সাথে প্রতিবাদও করি নাই। এমন কেউ বলতে পারবো না, কেউ প্রমাণ করতে পারবো না। জিয়া স্যারে আমারে এই গুলিস্তান ডাক্কা নিয়ে আমারে একটা ভয় আমার মনের মধ্যে ঢুকাই দিছে। একটা মহিলা মানুষ, এই কমিটির বিষয়ে যদি একটা মহিলা মানুষের অনেক দূরাকারে ঢাকা শহর একাভাবে ডাক্কা নেওয়া হয়, তাহলে সেই মহিলার মনে কেমন লাগবে। আমি একা ডাকছে বলে আমি আরো 2-3 জন সঙ্গী সাথে নিয়ে গেছিলাম, এদেরকেও
ফরাদে বকাচারি করে আমার পিছতে সরাই দিছে। পরবর্তী আকারে তারপরে আমি আমার অনিতা দিদির সাথে করে নিয়ে গেছি যে অনিতা দিদি আপনি আপাতত আসেন, আমি তো ঢাকা শহরের রাস্তাঘাটে তো চিনি না, আপনি আসেন আমার সাথে। অনিতা দিদি আমার সাথে খানিক জায়গা গেছে, খানিক জায়গা যাওয়ার পরে ফরাদ আবার অনিতা দিদির দুইটা বিজলানি মারলো। অনিতা দিদিও পিছন দিকে চাই দিই, অনিতা দিদি নাই, আমি পড়লাম তোর একা। তারপরেও আমি আল্লাহর উপরে ভরসা করিয়া আমি যদি ওর পিছ থেকে আসি পড়ি তো বলবো যে ভয় পাইছে, এটা তো আর দেখানো যাবে না। এটা ভাববে আমি আল্লাহর উপর ভরসা করে গেলাম। আমারে গুলিস্তানের জুতার মাঠ 3 তলা 4 তলা থেকে লইয়া যতগুলি জুতার ফ্যাক্টরি আছে আমার সব লইয়া ঘুরাইছে। ঘুরাই হারা জিয়া স্যারের পায় না, না পাই এসে এক পর্যায়ে ফোন দিল, বললাম যে জিয়া স্যারের ফোন দিন আর কত ঘুরমো। পরে কয় জিয়া স্যারের সচিবালয় ঢুকছে, জিয়া স্যার সচিবালয় ঢুকছে, আমার নিয়ে এভাবে ঘুরাইতেছেন কে? পরে বললো তাইলে এখানে বসেন, জিয়া স্যার আসতেছে। কিছুক্ষণের মধ্যে পরে নিচে নামলাম, নাইমা সাইরা দেখি ওরা 7-8 জন বেড়া মানুষ এখানে দাঁড়াই রয়েছে। আমার তখন মনের মধ্যে একটুই লাগলো যে ওরা এইখানে এসে এইভাবে আমার একা ডাক্কে নিয়ে লোকে। আমি তো ওখান গেলাম, গেলে পরে বললো আমাদেরকে আপনি এদেরকে সবাইরে বুঝাইবেন এরা যেতে আমগর পক্ষে আসে, আপনার কারণের লেগা এরা সবাই রহিম স্যারের পক্ষে। এটা আমার বললো। আমি পরে বলছি ওদেরকে আমারা দিচ্ছেন 10 নম্বর কমিটি, আপনারা 9 জনে আগে বুঝান, আমি 10 জনের সময় আমি বুঝামো। এটি কয়ে সেরে আমি আইসা পড়ছি, আপনারা 9 জন আগে বুঝান, আমি পরে 10 জনের সময় যাই আমি বুঝামো। এটি কয়ে সেরাই পড়ছি। আমি পরে এটি আমাদের এখানে কর্মসূচি তাই সবাইকে আমি বলে দিচ্ছি, কিন্তু যখন তখন যে এটা ডাক্কে নিয়ে আমার এই কথাগুলো বললো। তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যেভাবে আপনারা ফেসিস আচরণ করছেন আমাকে। যেদিন 27 তারিখে আমাদের হরতালের আগের দিন, আরো 2-3 দিন আগে থেকে আমাদেরকে স্যার বলছে যে আপনারা ছোট ছোট আকারে হরতালের স্লোগান করতে থাকবেন। আমরা কিন্তু 2-3 দিন আগে ছোট ছোট আকারে হরতালের স্লোগান দিতে থাকছি, কিন্তু শেষ আমাদের ঘোষণার ডেট ছিল যে 27 তারিখ আমাদের হরতাল চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। 27 তারিখেরা আমরা রাতের 12টা পর্যন্ত টাইম দিছিলাম, যার মধ্যে যদি সরকার মান্য নেয় তাহলে আমরা হরতাল করব না। এই পরিপ্রেক্ষিতে আমাদের 27 তারিখে হরতাল ঘোষণার একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা। তো ওই দিন 27 তারিখ সকাল 8টা বাজে আমি হোটেলে খাইতে গেছি। খাইতে গেলে এক পর্যায়ে দেখা গেছে এই যে আমাদের শিল্পী ভাই, নূর ভাই, পরে ফরাদ ভাই, ওদের সাথে আরো 2-3 জন লোক ওরা টেবিলের মধ্যে খাইতেছে। তা আমি আমার ছোট মেয়েটারে নিয়ে গেছি খাইতে গেছি। ওইখানে খাইতে বসলেই ওরা একা ভাবে নানান কিছু কথা বলা শুরু করে দিছে। তাহলে একজন লোকেরা যদি একজনের 10টা কথা বলতে থাকে তখন তো সেই লোকের মুখ দিয়ে একটা কথা হলে বের হবে। পরে তখন আমি বললাম যে আপনারা আমার এগুলা বলতেছেন কে? আপনারা কারা আমার কথা বলার? আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনি না, আপনারা আমার কথা বলবেন কেন? চুপ থাকেন, খাইতে আছেন আপনারা খান, আমার বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবেন না। এটি বলার পরে হোটেলের 4-5 জন লোক ছিল, এরা কর্মচারী মালিক, এরা সবাই পুরো ওদেরকে কথা বললো যে আপনারা কি পাইছেন, এরা কে লেগে কথা কবেন, আপনি তো ঠিকই বলছে। এটি বলার পরে ওর আয়সা বললো আবার 7-8 জন লোক লইয়া ফরাদ সহ এই নূর ভাই সহ ওরা আবার গেছে, যাই সেটা বলতেছে যে আমার নাকি টাঙ্গাইয়া বলে মারবো আমি যদি হরতালের পক্ষে কথা বলি। এই গেল এক পর্যায়ে। আরেক পর্যায়ে আমার বললো কি ফরাদ ভাই এটা নিজে বলছে যে আজকে রহিম সাহেব আইসা দেখি কিভাবে হরতালের ঘোষণাটা দেয়, রহিম সাহেব আইসা দেখি কিভাবে হরতালের ঘোষণাটা দেয়। আমি বললাম যে যান, আপনি যদি রহিম স্যার ঠেকাইতে পারেন তাহলে ঠেকান গিয়া, এটা আমাকে বলেন কেন? আমাকে বলার তো কোনো প্রশ্নই আসে না। আমি তো আর রহিম স্যারের বলছি না যে আপনি হরতাল ডাক দেন, আপনি যদি ঠেকাইতে পারেন যে ঠেকান। এটি বইলা সাইরা আমি পরে 2 কেক বাড়াই পরে বলছি শুনেন, আপনাদেরকে আমরা দূরে রাখতে চাই না, আপনারা আসেন। রহিম স্যার তো আর এটা বলে নাই যে এটা হরতাল করতে হবে। রহিম স্যার বলছে যে হরতাল আমাদের একটা ইস্যু, আমরা স্লোগানে জোরদার আওয়াজ তুলি, হয়তো আমাদের হরতালটা নাও করতে লাগতে পারে। আমরা যদি জনগণ ঐক্যবদ্ধ আওয়াজ তুলি যে আমরা হরতাল ডাকবো বস্তিবাসী, তাহলে হয়তো সরকার একটু হবে যে আসলে বস্তিবাসীরা হরতাল ডাকতেছে, এটা তো দেশের একটা মর্মাহত একটা ঘটনা। বস্তিবাসীরা হরতাল ডাকতে হালতাছে, ভালো লোকেরা হরতাল ডাকতে পারে না, কিন্তু বস্তিবাসীরা হরতাল ডাকতে হালতাছে। তাহলে বস্তিবাসীরা গরিব মানুষ, ওদের এমনেও কিছু নাই অমনেও কিছু নাই, ওরা যদি হরতাল করে তাহলে ওরা মরতেও পারবো। এটা ভাববে সরকার তো আমাদের দাবিটা মাইনাও নিতে পারতো। এই আকারে বুঝাইয়া আমি ওদেরকে ডাকলাম যে আপনারা আসেন, বসে থাকেন না, 10টা প্রায় বাজে গেছে, আমি চলে যাই, আপনাদের সাথে কথা বলে আমি টাইম নষ্ট করবো না, স্যার এখন আইসা পড়বে। তাহলে আমি কর্মসূচিতে আইসা পড়ছি, ওদেরকে ডাক্কে থিয়া আইসা বললে ওরা ওই মেট্রোলের উপরে সবাই বসে আসছিল, সবাই বসে আমার তামসা দেখছে, আমার কর্মসূচিতে ওরা কেউ আসে নাই। আমরা
যা করুণের আমরা বাসন টাসন যাই দিয়ে আমরা যতটুকু পারছি অতটুকু করছি। শেষ আকারে এই কর্মসূচির দেখা গেছে যে ফরাদ ভাই নাইমা আইলে পরে স্যারের সাথে, স্যারে তো ওরে সম্মান করছে, ওরে স্যারের সাথে বসতে দিছে, আমার সাথে হাত মিলাইয়া দিছে, মিলিত হয়ে গেল। তারপরে ওরাও হরতাল করবে আমার সাথে স্বীকার হইলো। কিন্তু 28 তারিখ হরতালের দিন ওরা হরতাল না করিয়া ওরা নাকি বলে এই পুলিশ ফাঁড়িতে যাইয়া বলছে যারা যদি হরতাল নিয়ে বাইরে হইলে এদেরকে গ্রেপ্তার করবেন। এই কথাটা আবার যখন আবার এই যে শিপনাই আম করে বলে দিছে না, দারোগায় বলে দিছে যে আপনারা বাইরে হন না, আপনাদেরকে বাইরে হলে কিন্তু গ্রেপ্তারের হুকুম আইছে। যেই দেখ অভিযোগ দিছে, অভিযোগ তো অভিযোগ কি, ছোট হোক বড় হোক, অভিযোগ দিলে দারোগা পুলিশ অভিযোগ শুনবে। তাহলে এই ছিল আমাদের কথা। তাহলে ওরা এইভাবে ফেসিস্ট আচরণ করে এই কর্মসূচিতে, এরা কিভাবে কমিটি করতে চায়? ওদের মাথায় ধরে না যে এভাবে কিভাবে ফেসিস আচরণ করা হয়েছে এই কর্মসূচিতে প্রত্যেক কর্মীদের সাথে, প্রায় কর্মীদের সাথে এরকম ওরা ফেসিস আচরণ করছে। তাহলে ওরা কিভাবে কমিটি চায়? আমরা তো এই কমিটি কখনোই মানবো না। আমরা এখন আর এই কমিটি কোনোভাবেই কমিটি গঠন হতে দেব না। আমরা সবাই একমত আছেন আপনারা? আপনারা পরিস্থিতির শিকার, না চাইলেন আপনাদের জন্য, না চাইলেন আমাদের জন্য। আপনারা না আমরা এমন একটা পরিস্থিতির পালাইছেন, একটা সাগরের মাঝে ছেড়ে দিছেন, মাছ সাগরের মাঝে ছেড়ে দিছেন। এখন আমাদেরকে তো কুল একটা ধরতেই হবে, কিনারে অবশ্যই উঠতে হবে, পার নিতে হবে। তা আমাদেরকে যেখানে গিয়ে আমরা পার পাই সেখানেই যেতে হবে, জীবন বাঁচাতে হবে। ওটা আপনারাই ব্যর্থতা, আপনাদের ব্যর্থতার কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। কমিটির কোনো দায়িত্বই আপনারা পালন করেন নাই, চাই না কমিটি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের রহিম সাহেবের রূপে কোনো স্বৈরাচার চাই না, কোনো দুর্নীতিবাদ চাই না, কোনো আমাদের রহিম সাহেবের যেসব অপমানি করছে এইসব বিচার আমরা সকলের কাছে চাই। এবং কোনো ভিতরে ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে এবং সময় আছে এখনো আমাদের তাতে সইরা যান। আমরা এই দুর্নীতি চাই না, স্বৈরাচার চাই না। যে জায়গা সারের যাতে আমাদের সামনে অপমানি করছে অপমানের বিচার আমরা তুলে ধরতে চাই, অপমানি আমরা সকলে বিচার করতে চাই। আমরা কোনো কমিটি চাই না, নয়কার না। আচ্ছা ভাইয়া, বেসলারে যে এই পুলিশে 3বার তারাইছে বাদে এনা তো ফরহাদ ভাই আছেন, জিয়া ভাই আছেন, সানোয়ার বানোয়ার বেহি আছেন। তে এবেলা রহিম সাহেবে যায় বাদে পুলিশ বাস করন লাগছে। আচ্ছা রহিম সাহেবে যায় মিছিল লইয়া বাইর হইছে। তেলে ভাইয়া নেতার দিয়ে কি করা আপনারা আপনি বুঝেন। আপনারা অত চুক্তি লেগে পাগল হয়েছে, চুক্তি তো আমরা এনে আছে, আমরা শুনছি রেকর্ডিং, সব কিছু তো আমরা শুনছি। সচিবের কাজ করার লাগে রহিম সাহেবের, ডিসি বলা দেওয়ার লাগে রহিম সাহেব, উপজেলা দেওয়ার লাগে রহিম সাহেব, সব কিছু রহিম সাহেব। টাকাও দেব তার বাপের বেচছে রহিম সাহেবে। তা আপনারা আইজে কি ছুটি মূলাবান বুঝুন না কিছু ভাইয়া? বুঝালা হয় তাড়াতাড়ি, বুঝালা হয় ভাই। আমি বলবো কি যে আমরা প্রথম উদ্যোগ নিয়েছিলাম, আমি ফোরাত ভাই, ওই ওহিমা আপা, শিউলি আপা, নাসিন আপা এবং রুমা আপা, আমরা কয়েকজন কিন্তু আসছিলাম। আসার পর আমরা আয়োজন করছি, কিন্তু আমাদের কুমুটি করলো, কুমুটি আমি ওরা করলো কেউ কিন্তু জানে না। আর জিয়া সারাক করলাম না, আপনি যে কুমুটি করে, কুমুটি তো হলো না, যোগ্য না, আলাদা পরিশ্রম। এরা আসে না, কিছু লোক আসে, আপনি তাদের নাম দিলেন কেন? আর আমরা উদ্যোগ আমার নাম লাস্টে দিলেন, কয় যে আপনাকে আমার বলতে কেউ তোমাকে চায় না। ঠিক আছে, চায় না, আমি কারো পক্ষ না, আমি কিন্তু সেদিকে তো আমি বেশি শ্রম দিই না। যে আমি তো হুড়ি করছি, আমি কুমুটি আমি মানি না, এই কুমুটি আমি মানি না। আমার হ্যাঁ তুমি মানলাম না, সবাই মানে, আজকে আবার কুমুটি বাদ দেওয়ার জন্য সব উদ্যোগ নাই কে? আজকে সবাই কথা আমি কুমুটি মানি না, তাহলে আপনি যে কুমুটি করলেন সবাই মিলে, তাহলে কুমুটি যোগ করলো না কেন? আর জিয়া স্যার আমাকে বলে যে সবাই অনুমতি দিচ্ছে, অনুমতি আমরা কুমুটি করছি। আর আজকে শুনতেছি তা কেউ কুমুটি মানে না। অতএব যারা আসে না তাকে না কুমুটি করছে, ওই কুমুটি গ্রহণযোগ্য হবে না। আমি এই কুমুটি মানি না, আমি তো সবার তখনই বলছি আমি এই কুমুটি মানি না।
এবং আমি সই দেবো না, আমার জোর করে ওই যে ইটি দিয়ে মানে সই নেওয়া হয়েছে। যাই হোক, আমি এই কমিটি আগেও মানি না, এখনো মানি না। মোটামুটি কথা শেষ। বাবু তুমি যাও। জিয়া স্যার, ফরাদ ভাই, হেলাল ভাই এরা যদি কমিটির লেগা স্যারের আরো কিছু দিতে থাকে, যে আমরা কমিটি দিতে থাকে, তাহলে আমরা সবাই মিলে অপমানের বদলা ফিরাইয়া দিতে হবে স্যারকে। দিতে পারবো কি? সম্মান কি টাকা দিয়ে কিনে পাওয়া যায়? তাহলে কেন স্যারের রাস্তাঘাটে, মন্ত্রণালয়ে, যেখানে সেখানে স্যারকে অপমান করা হইল? আমরা একটা সত্যবাদী হিসাবে আমি এটা প্রতিবাদ করলাম। যার যে সম্মান তাকে সে সম্মান দিতে হবে। এরা কি স্যারের কখনো স্যারের সম্মান দিছে? আমরা তো এটা শুরুর থেকেই জানি যে স্যারের ওরা অপমান করে, এবং আমাদের সামনেও অনেকবার করছে। আমিও কয়েকদিন প্রতিবাদ করছি যে স্যারের যদি আপনাদের কিছু বলাই লাগে স্যারের অফিসে যাইয়া বলবেন, রাস্তাঘাটে স্যারের কিছু বললেন না। আমি নিজে ওই কথাটা একদিন বলছি। তাহলে এরা কি বুঝে না? এরা কি ছোট বাচ্চা? এরা লন্ডন থেকে লেখাপড়া করে আসছে, এরা যে খালি নিজেদের সম্মান খুঁজে, তাহলে আরেকজনকে যে সম্মান করতে হবে এটা কি এরা বুঝে না? এটা শিক্ষা কখনো পায় না? এটা কি বই বস্তুকে পায় নাই যে আমি যদি একজনকে সম্মান করি তাহলে সে আমি কখনো কোনোদিন সম্মান পাবো? এতটুকু শিক্ষা মনে হয় এরা পড়ে না, এটা এদের বইয়ে মনে হয় লেখা ছিল না। এতটুকুই আমার কথা। এরা যদি কমিটি নিয়ে জোরজার করতে চায়, আরো আমরা যে প্রতিবাদ করবো, এরা ভালোভাবে যাই না যাক। আমরা কেন প্রতিবাদ করবো? আমার স্যারকে ওরা যেখানে সেখানে অপমান করছে। উনি আমাদের এখন বস্তিবাসী এবং শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়ের সংগ্রামের আহ্বায়ক। উনি আমাদের নেতা। উনি গরিবের পক্ষে কথা বলে, উনি বস্তিবাসীদের জন্য কাজ করে, উনি গরিবের জন্য কাজ করে, উনি দেশবাসীর জন্য কাজ করে। উনি একজন ভালো লোক, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটাই প্রমাণ। ঠিক আছে বাবু।